আজকের বিশেষ নিবেদন ভারতের ইতিহাসের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের সার্বিক অবক্ষয়ের দিনে ভারতের বিভিন্ন প্রান্তে একাধিক স্বাধীন রাজ্যের উৎপত্তি ঘটে। এই রাজ্যগুলির মধ্যে কয়েকটি নামে মাত্র মোগলদের আনুগত্য স্বীকার করে চলল, কার্যত তারা স্বাধীনই ছিল। বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা ছিল এই শ্রেণীর অন্তর্ভুক্ত। মারাঠা, শিখ ও জাট রাষ্ট্রের উদ্ভব হয়েছিল মোগল রাজশক্তির বিরুদ্ধে সংগ্রাম করে। দাক্ষিণাত্যে মহীশূর রাজ্যের উদ্ভব হয় স্থানীয় এক রাজবংশকে উচ্ছেদ করে। অষ্টাদশ শতকের ভারতীয় রাজনীতিতে এই রাজ্যগুলি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ। ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলাদেশ আইনত মোগল সাম্রাজ্যের অধীনস্থ থাকলেও সেখানে এক স্বাধীন নবাবী বংশের উৎপত্তি হয়। এই স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা হলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত দেওয়ান ও সুদক্ষ রাজকর্মচারী মুর্শিদ কুলি খাঁ। তিনি দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে হাজি সাফি ইম্পাহানি নামে জনৈক মুসলিম তাকে কিনে নেন এবং তার নাম হয় মোহাম্মদ হাদি। ১৬৯৬ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব তাকে হায়দ্রাবাদের দেওয়ান বা রাজস্ব বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত করেন। সেখানে অচিরেই তিনি সৎ ও দক্ষ প্রশাসক হিসাবে সুনাম অর্জন করেন এবং ঔরঙ্গজেবের নির্ভরযোগ্য পাত্রে পরিণত হন। ১৭০০ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তাঁর উপর বাংলার অর্থনৈতিক পুনর্গঠনের দায়িত্ব অর্পণ করে তাকে দেওয়ান হিসেবে বাংলায় পাঠান। বাংলার দেওয়ান হিসেবে কৃতিত্ব প্রদর্শন করার জন্যই ঔরঙ্গজেব তাঁকে মুর্শিদ কুলি খাঁ উপাধি দেন। সে সময় বাংলার সুবাদার বা শাসনকর্তা ছিলেন বাদশাহের পৌত্র আজিম উসান। সুবাদারের সঙ্গে অচিরেই তার বিরোধ বাধে, কারণ আজিম উসান বাংলার কৃষক বণিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে বৈধ অবৈধ নানা উপায়ে অর্থ সঞ্চয় করতেন। পরিস্থিতি এমন তরে আসে যে সুবাদার তাকে হত্যার চক্রান্ত করেন। বাদশাহের অনুগ্রহপুষ্ট দেওয়ানকে এতেও দমন করা সম্ভব হয়নি। তিনি রাজধানী ঢাকা থেকে মকসুদাবাদে তাঁর দপ্তর স্থানান্তরিত করেন এবং পরে তাঁর নাম অনুসারে মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ। ১৭১৭ খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবাদার নিযুক্ত হলে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয়। সাম্রাজ্যের ঘোরতর দুর্দিনে অর্থকৃষ্ট ঔরঙ্গজেবের কাছে মুর্শিদ কুলি খাঁ প্রেরিত বাংলার রাজস্বই ছিল একমাত্র অবলম্বন। সম্রাটের মৃত্যুর পর সাময়িক ভাগ্য বিপর্যয়ের অবসানে ১৭১৭ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ পুনরায় বাংলার সুবাদার বা শাসনকর্তা নিযুক্ত হন। ১৭১৪ খ্রিস্টাব্দে তিনি উড়িষ্যার সুবাদার নিযুক্ত হয়েছিলেন। ১৭১৭ খ্রিস্টাব্দ থেকে তিনি একই সঙ্গে বাংলা ও উড়িষ্যার সুবাদার হন। মোগল সাম্রাজ্যের ভাঙনের দিনে প্রকৃতপক্ষে এই সময় থেকেই বাংলার স্বাধীন ইতিহাসের সূচনা হয়। তিনি বাংলার প্রশাসনকে সম্পূর্ণ ঢেলে সাজান এবং বাংলার অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা ও সুশাসন প্রবর্তন করেন। রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে তিনি সমস্ত জায়গিরগুলিকে খালিসা জমি বা সরকারি জমিতে পরিণত করেন। জমি জরিপ করে উৎপাদনের ভিত্তিতে জমির রাজস্ব নির্ধারণ করেন এবং নিলামে সর্বোচ্চ ডাকদাতার উপর রাজস্ব আদায়ের দায়িত্ব বা জমি ইজারা দেন। এই ব্যবস্থাকে ইজারাদারি ব্যবস্থা বলা হয়। তার শাসনাধীনে বাংলায় ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়। রাজকর্মচারীদের অত্যাচারের হাত থেকে কৃষকরা রক্ষা পায় এবং যোগ্যতা সম্পন্ন হিন্দুরা উচ্চ রাজপদে নিযুক্ত হয়। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর ১৭২৭ খ্রিস্টাব্দে তাঁর জামাতা ও উড়িষ্যার সহকারী সুবাদার সুজাউদ্দিন বাংলার মসনদে বসেন। তার আমলে মোগল সম্রাট মোহাম্মদ শাহের নির্দেশে বিহার বাংলার সঙ্গে যুক্ত হয়
এবং এইভাবে মুঘল সাম্রাজ্যের পূর্ব প্রান্তের 3টি সুবা বংশানুক্রমিক শাসকদের অধীনে একটি রাজ্যে পরিণত হয়। সুদক্ষ, ধর্মভীরু, নিরপেক্ষ, বিদুৎসাহী, প্রজাহিতৈষী ও ন্যায়পরায়ণ সুজাউদ্দিনের শাসনকাল বাংলার ইতিহাসে শান্তি ও সমৃদ্ধির যুগ হিসাবে পরিচিত। বহু হিন্দুকে তিনি উচ্চ রাজপদে নিযুক্ত করেন। বিদ্যা ও বিজ্ঞানের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা ছিল। তিনি শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন। মুর্শিদাবাদ নগরীকে তিনি বহু সুরম্য প্রাসাদ, অট্টালিকা, উদ্যান, জলাশয় ও মসজিদ দ্বারা সজ্জিত করেন। সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খাঁ বাংলার মসনদে বসেন। মৃত পিতার অনুরোধে তিনি পূর্ববর্তী সব রাজকর্মচারীদের স্বপদে বহাল রাখেন। তিনি ছিলেন অলস, অযোগ্য ও ইন্দ্রিয়পরায়ণ। রাজ্য শাসন অপেক্ষা তিনি হারেমেই বেশি সময় কাটাতেন। অনভিজ্ঞ ও বিলাসপ্রিয় এই তরুণের দুর্বলতার সুযোগ নিয়ে একদা সুজাউদ্দিনের অনুগ্রহপুষ্ট ও বিহারের সরকারি শাসনকর্তা আলীবর্দী খাঁ ও তার অগ্রজ হাজী আহমদ বাংলার মসনদ দখলের জন্য এক ষড়যন্ত্রে লিপ্ত হন। আলীবর্দী খাঁ গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত ও নিহত করে বাংলার সিংহাসনে বসেন। আলীবর্দী খাঁ একজন সুদক্ষ ও প্রজাহিতৈষী নবাব ছিলেন। শাসন কার্যে তিনি হিন্দু কর্মচারীদের সাহায্য গ্রহণ করতেন এবং কৃষি ও কৃষকদের উন্নতি সাধনে যত্নবান ছিলেন। তার রাজত্বকালের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল বিহারের বিদ্রোহী আফগানদের দমন ও বাংলার উপরে মারাঠাদের আক্রমণ। প্রায় 11 বছর ধরে বারংবার বর্গীর আক্রমণে মানে মারাঠাদের আক্রমণে বাংলার বুকে চরম নৈরাজ্য দেখা দেয়। সমকালীন বিভিন্ন রচনায় এই আক্রমণের রোমহর্ষক বিবরণ পাওয়া যায়। শেষ পর্যন্ত 1751 খ্রিস্টাব্দে দুই পক্ষে এক সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্ত অনুসারে উড়িষ্যার উপর নাগপুরের স্বাধীন মারাঠা নায়ক রঘুজি ভোঁসলের প্রভুত্ব স্বীকৃত হয়। আলীবর্দী খাঁ বার্ষিক 12 লক্ষ টাকা যৌথ হিসাবে দিতে স্বীকৃত হন এবং অপরপক্ষে রঘুজি ভোঁসলে ভবিষ্যতে বাংলাদেশ আক্রমণ না করার প্রতিশ্রুতি দেন। হায়দ্রাবাদ। মীর কারমুদ্দিন চিনকিলিজ খাঁ দাক্ষিণাত্যের মুঘল শাসিত প্রদেশগুলিকে কার্যত একটি স্বাধীন রাজ্যে পরিণত করেন। তিনি ইতিহাসে নিজাম উল মুলক নামে পরিচিত। তার পিতামহ খাজা আবিদ শেখ উল ইসলাম ও পিতা গাজীউদ্দিন ফিরোজ জাং খ্রিস্টীয় 17 শতকের মাঝামাঝি বোখারা থেকে ভাগ্য অন্বেষণে ভারতবর্ষে আসেন এবং তারা ঔরঙ্গজেবের প্রশাসনে যোগদান করেন। ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ দিকে চিনকিলিজ খাঁর রাজনৈতিক উন্নতির সূচনা হয় এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর তিনি তুরানি দলের অন্যতম নেতা হয়ে ওঠেন। সম্রাট বাহাদুর শাহ তাঁকে অযোধ্যার শাসনকর্তা নিযুক্ত করেন। পরে ফারুক শিয়া সিংহাসনে বসে তাকে দাক্ষিণাত্যের শাসনকর্তা পদে বসান এবং খান খানান ও নিজামুল মুলক বাহাদুর ফতে জাং উপাধিতে ভূষিত করেন। দিল্লির দরবারে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের প্রতিপত্তির বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয় তিনি তাতে নেতৃত্ব দেন। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের পতনের পর 1720 খ্রিস্টাব্দে সম্রাট মোহাম্মদ শাহ কৃতজ্ঞতা স্বরূপ তাঁকে দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করেন। 1722 খ্রিস্টাব্দে উজিরের পদ শূন্য হলে মোহাম্মদ শাহ তাঁকে উজির নিযুক্ত করেন এবং 1724 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। উজির পদে আসীন হয়ে তিনি কয়েকটি সংস্কারের কর্মসূচি গ্রহণ করেন, কিন্তু স্বয়ং সম্রাটের বিরোধিতা ও অন্যান্য দুর্নীতিগ্রস্ত আমির ওমরাহদের ষড়যন্ত্রের ফলে তার সকল চেষ্টা ব্যর্থ হয়। এতে বিরক্ত হয়ে 1724 খ্রিস্টাব্দে তিনি পদত্যাগ করে দাক্ষিণাত্যে ফিরে যান এবং সেখানেই নিজের ভাগ্য গড়ে তুলতে প্রয়াসী হন। নিজামের এই আচরণে তার শত্রুরা সম্রাট মোহাম্মদ শাহকে বোঝায় যে নিজাম বিদ্রোহ ঘোষণা করেছেন
এর ফলে সম্রাটের নির্দেশে হায়দ্রাবাদের শাসনকর্তা মুবারিজ খাঁ তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। 1724 খ্রিস্টাব্দে সাকারখেদার যুদ্ধে মোগল বাহিনী ধ্বংস হয় এবং মুবারিজ খাঁ নিহত হন। মুহাম্মদ শাহ সন্ধি স্থাপন করে তাকে দাক্ষিণাত্যের শাসনকর্তা বলে মেনে নেন এবং তাকে আসফ-জাহ উপাধি দেন। ঐতিহাসিক আরভিন লেখেন যে এই সময় থেকেই স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং তিনি কার্যত স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। যদিও তিনি কখনোই প্রকাশ্যে স্বাধীনতা ঘোষণা করেননি, দাক্ষিণাত্যে মারাঠা শক্তি প্রবল হয়ে উঠলে তার সঙ্গে মারাঠাদের সংঘর্ষ বাধে। এ সত্ত্বেও দাক্ষিণাত্যের 6টি মোগল সুবার উপর তাঁর কর্তৃত্ব অক্ষুণ্ণ ছিল। নাদির শাহের ভারত আক্রমণকালে মুহাম্মদ শাহের আহ্বানে তিনি নাদির শাহের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন এবং যুদ্ধের পরে শান্তি স্থাপনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শাসক হিসেবেও তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার পরিচালনাধীনে হায়দ্রাবাদ ভারতের মুসলিম রাজ্যগুলির মধ্যে অগ্রণী হয়ে ওঠে। হিন্দুদের ক্ষেত্রে তিনি সহনশীলতার নীতি গ্রহণ করেন এবং যোগ্যতা সম্পন্ন হিন্দুদের তিনি উচ্চ রাজপদে নিযুক্ত করেন। তার দেওয়ান ছিলেন হিন্দু পুরনচাঁদ। তিনি বিদ্রোহী জমিদারদের দমন করেন, মারাঠা আক্রমণ প্রতিহত করেন, রাজস্ব ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার প্রয়াস চালান এবং রাজ্যের অর্থনৈতিক পুনরুজ্জীবনে সক্ষম হন। ইংরেজ ও ফরাসি বণিকরা তার সঙ্গে সদ্ভাব রেখে চলত এবং তার জীবদ্দশায় এই দুই বণিক সংগঠন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে পারেন। সমকালীন মুসলিম ঐতিহাসিকরা দাক্ষিণাত্যের শাসনকর্তা হিসেবে তার ভূয়সী প্রশংসা করেছেন। 1748 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, কিন্তু এই রাজবংশ আরো 200 বছর ধরে দাক্ষিণাত্যের এক বৃহৎ অংশ শাসন করে। মহীশূর অষ্টাদশ শতকের মধ্যভাগে নিরক্ষর ও ভাগ্যান্বেষী সৈনিক হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের উত্থান ঘটে। বিজয়নগর রাজ্যের পতন থেকে শুরু করে দীর্ঘকাল মহীশূর রাজ্যটি স্বাধীন ছিল। মহীশূরের হিন্দু রাজা চিক্কা কৃষ্ণরাজের দুর্বলতার সুযোগে তার মন্ত্রী নঞ্জরাজ এবং তার ভ্রাতা দেবরাজ রাজ্যের সকল ক্ষমতা করায়ত্ত করে রাজ পরিবারকে একরকম বন্দী করে রাখেন। হায়দার আলী নঞ্জরাজের অধীনে একজন সামান্য সৈনিক হিসাবে তার জীবন শুরু করেন এবং কালক্রমে নিজ কর্মদক্ষতার গুণে নঞ্জরাজের প্রিয় পাত্র হয়ে ওঠেন। নঞ্জরাজের অধীনে তিনি হায়দ্রাবাদ ও ত্রিচিনোপল্লীতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে যোগদানের সুযোগ পান এবং ইউরোপীয় রণকৌশল সম্পর্কে সম্যক অভিজ্ঞতা অর্জন করেন। 1755 খ্রিস্টাব্দে তিনি দিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন। 1761 খ্রিস্টাব্দে নঞ্জরাজকে ক্ষমতাচ্যুত করে তিনি মহীশূর রাজ্যের সর্বের সর্বা হয়ে ওঠেন। তার উত্থান ভারতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে। মারাঠা নিজাম ও ইংরেজদের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সফল সংগ্রাম পরিচালনা করে তিনি মহীশূর রাজ্যকে টিকিয়ে রাখেন। তার পুত্র টিপু সুলতান ভারত ইতিহাসে এক বীর যোদ্ধা হিসেবে স্বীকৃত। অযোধ্যা বর্তমান অযোধ্যা এলাহাবাদ ও কানপুরের একাংশ এবং বারাণসী নিয়ে মুঘল যুগে অযোধ্যা সুবা গঠিত ছিল। পারস্য থেকে আগত সাদাত খাঁ স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। মোগল রাজনীতিতে প্রাধান্য অর্জন করার পর 1724 খ্রিস্টাব্দে তিনি অযোধ্যা সুবাদার নিযুক্ত হন। তিনি অযোধ্যায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন, দক্ষ প্রশাসন গড়ে তোলেন, নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে কৃষকদের স্বার্থ রক্ষা করেন এবং নতুনভাবে সেনাবাহিনী সুসজ্জিত করেন। হিন্দু মুসলিমদের মধ্যে তিনি ভেদাভেদ করতেন না। বাদশাহ মুহাম্মদ শাহের আহ্বানে তার পক্ষে তিনি কর্নালের যুদ্ধতে অংশগ্রহণ করে নাদির শাহ কর্তৃক বন্দী হন এবং আত্মহত্যা করেন। 1739 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে কার্যত তিনি স্বাধীন নৃপতিতে পরিণত হন।
এবং অযোধ্যায় বংশানুক্রমিক শাসনের ভিত্তি রচনা করেন। ডক্টর কালীকিঙ্কর দত্তের মতে তিনি ছিলেন একজন সফল সৈনিক ও বিজ্ঞ প্রশাসক। তার ভ্রাতুষ্পুত্র ও উত্তরাধিকারী আবুল মনসুর খাঁ সফদরজং উপাধি লাভ করেন। 1748 খ্রিস্টাব্দে তিনি মোগল সম্রাট আহমদ শাহের উজির নিযুক্ত হন এবং দিল্লির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। সাদত খাঁ ও সফদরজং ইরানি দলের নেতা ছিলেন। তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন তুরানি দলের নেতা নিজাম উল মুলক ও তার উত্তরাধিকারীরা। সফদরজংয়ের মৃত্যুর পর তার পুত্র সুজাউদ্দৌলা অযোধ্যার সিংহাসনে বসেন। তিনি দিল্লির নাম সর্বস্ব বাদশাহ দ্বিতীয় শাহ আলমের উজির নিযুক্ত হন এবং বাংলার নবাব মীর কাসিমের পক্ষে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে পরাজিত হয়ে তিনি ইংরেজ কোম্পানির আশ্রিত হয়ে পড়েন। একথা ঠিক যে নবাবদের শাসনাধীনে অযোধ্যায় শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত এবং এই যুগে লখনৌ এক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। শিখদের উত্থান। শিখ ধর্মের উদ্ভব এবং শিখ জাতির উত্থান ভারত ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। গুরু নানক প্রবর্তিত এই উদার ধর্মের অনুগামীরা কালক্রমে একটি সুসংগঠিত সামরিক জাতিতে পরিণত হন এবং মধ্যযুগ ও আধুনিক যুগের ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। মধ্যযুগে ভক্তি আন্দোলনের কালে একেশ্বরবাদের উপর ভিত্তি করে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তন করেন। তিনি অঙ্গদকে পরবর্তী গুরু বলে মনোনীত করে যান। অঙ্গদ শিখদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ সম্প্রদায়ে পরিণত করেন। তাকে গুরুমুখী বর্ণমালার স্রষ্টা বলা হয়। অঙ্গদের পর অমরদাস, রামদাস এবং অর্জুন শিখদের গুরু নিযুক্ত হন। গুরু অমরদাসের সময় শিখদের স্বাতন্ত্র্য আরও স্পষ্ট হয়ে ওঠে। গুরু রামদাস মোগল সম্রাট আকবরের সংস্পর্শে আসেন। ধর্মতত্ত্বে তাঁর গভীরতা, ত্যাগ ও কৃচ্ছতায় মুগ্ধ হয়ে আকবর অমৃতসরের একটি পুষ্করিণী সহ কিছু জমি তাকে দান করেন। রামদাস এই স্থানে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি তৈরি করেন। গুরু অর্জুন ছিলেন রামদাসের পুত্র এবং এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয়ে পড়ে। বিরাট সংগঠনী শক্তির অধিকারী গুরু অর্জুনের আমলে গুরুপদের মর্যাদা ও প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তিনি তার নিজের ও পূর্ববর্তী গুরুদের উপদেশ সংকলিত করে আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব প্রণয়ন করেন। শিখ মন্দির বা গুরুদ্বার রক্ষা ও পরিচালনার ব্যয় নির্বাহের জন্য প্রত্যেক শিখকে তিনি নিয়মিত ও বাধ্যতামূলক চাঁদা বা দানের নিয়ম প্রবর্তন করেন। এর ফলে শিখ পন্থের হাতে নিয়মিতভাবে কিছু অর্থ জমতে থাকে। তিনি পাঞ্জাবের সাধারণ কৃষকদের সুখ দুঃখের দিকে নজর দিতেন। মোগল সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করার অপরাধে জাহাঙ্গীর তার প্রাণদণ্ড দেন। এর ফলে শিখরা মোগলদের চিরশত্রুতে পরিণত হয়। পরবর্তী গুরু হরগোবিন্দ ছিলেন গুরু অর্জুনের পুত্র। তিনি শিখদের নিয়ে একটি সামরিক বাহিনী গড়ে তোলেন। লৌহগড় নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেন এবং মোগলদের বিরুদ্ধে তার সঙ্গে যোগদানের জন্য পাঠানদের উৎসাহিত করেন। তার রাজনৈতিক কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর তাকে কয়েক বৎসর গোয়ালিয়র দুর্গে বন্দী করে রাখেন। পরে জাহাঙ্গীরের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় এবং বন্ধুত্বের সুযোগ নিয়ে তিনি শিখদের সামরিক শক্তি বৃদ্ধি করেন। শাহজাহানের আমলে শিখদের সঙ্গে মোগলদের সংঘর্ষ বাধে। শাহজাহান হিন্দুদের উপর অত্যাচার শুরু করলে তিনি হিন্দুদের রক্ষা করতে অগ্রসর হন। এই ঘটনাকে কেন্দ্র করে 1634 খ্রিস্টাব্দে দুই পক্ষের বিরোধ বাধে। দুপক্ষে সংঘর্ষ হয়। মোগল বাহিনী পরাজিত হয় এবং এর ফলে গুরু হরগোবিন্দের খ্যাতি ছড়িয়ে পড়ে।
1634 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধ চালাবার পর শক্তিশালী মোগলদের বিরুদ্ধে আর যুদ্ধ চালানো সম্ভব হচ্ছিল না। এমতো অবস্থায় তিনি পাঞ্জাবের পার্বত্য অঞ্চলে কর্তারপুর নামক স্থানে নতুন কর্মকেন্দ্র স্থাপন করেন এবং 1644 খ্রিস্টাব্দের 3রা মার্চ সেখানেই তার মৃত্যু হয়। তার উত্তরাধিকারী গুরু হর রায় মুঘলদের সঙ্গে শান্তি বজায় রেখে চলছিলেন। শাহজাহানের পুত্রদের মধ্যে বিরোধ দেখা দিলে তিনি দারার পক্ষ অবলম্বন করেন। এই অপরাধে ঔরঙ্গজেব তাকে হত্যা করেন। অষ্টম গুরু হরকিষণ এরপর তেগ বাহাদুর গুরু নির্বাচিত হন। শিখদের নবম গুরু তেগ বাহাদুর উত্তর ভারতের এক ব্যাপক স্থান ভ্রমণ করে শিখ ধর্ম প্রচার করেন। এর ফলে তার অনুগামীদের সংখ্যা বৃদ্ধি পায়। কাশ্মীরের ব্রাহ্মণরা ঔরঙ্গজেবের ধর্মান্ধতার প্রতিবাদ করলে তিনি তাদের সমর্থন জানান। এই অপরাধে তাকে বন্দী করা হয়। বন্দী বীরকে দিল্লিতে আনা হয় এবং ঔরঙ্গজেব তাকে হয় ইসলাম ধর্ম গ্রহণ বা মৃত্যুবরণ যে কোনো একটি গ্রহণ করতে বলেন। তিনি মৃত্যুবরণই বেছে নেন। দিল্লির লালকেল্লার অদূরে তাঁর শিরচ্ছেদ করা হয়। তাই বলা হয় যে গুরু শির দিয়া সার না দিয়া। বলা বাহুল্য, এই হত্যাকাণ্ড শিখদের মনে মোগলদের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং প্রতিশোধ স্পৃহা সঞ্চার করে। পিতা তেগ বাহাদুরের মৃত্যুর পর গোবিন্দ সিং গুরুপদে অধিষ্ঠিত হন। শিখ ইতিহাসে তিনি এক নবযুগের সূচনা করেন। পিতার নির্মম হত্যা এবং পূর্বপুরুষদের উপর নির্যাতন তার মনে গভীর রেখাপাত করে। তিনি শিখদের নিয়ে খালসা নামে এক সামরিক বাহিনী গড়ে তোলেন। খালসা কথার অর্থ পবিত্র। ব্যক্তিগত গুরুপদ রহিত করে তিনি ঘোষণা করেন যে খালসা সংস্থাই শিখদের গুরু। তিনি ঘোষণা করেন যে শিখ সম্প্রদায় তাদের বীরত্ব, অস্ত্রবিদ্যা ও ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে এক শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠবে। শিখদের জন্য তিনি পঞ্চকের প্রবর্তন করেন। এই পঞ্চক হল: 1 কেশ, লম্বা চুল; 2 কঙ্কতি, চিরুনি; 3 কৃপান, তরবারি; 4 কচ্ছ, খাটো পায়জামা; এবং 5 কর, লোহার বালা। শিখদের মধ্যে জাতিভেদ প্রথা দূর করার জন্য জাতি বর্ণ নির্বিশেষে সকল শিখকে তিনি সিং বা সিংহ উপাধি ব্যবহারের নির্দেশ দেন। মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে তিনি বীর বিক্রমে যুদ্ধ করেন। মোগলদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে তিনি তার 4 পুত্র, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সহ বহু অনুগামীকে হারান। কিন্তু নতি স্বীকারের কথা তিনি কখনোই চিন্তা করেননি। ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাহাদুর শাহের সঙ্গে তার মিত্রতা স্থাপিত হয়। সম্রাটের সঙ্গে দাক্ষিণাত্যে গমনকালে 1708 খ্রিস্টাব্দে জনৈক আফগান আততায়ীর হস্তে তার মৃত্যু ঘটে। তিনি ছিলেন শিখদের 10ম বা শেষ গুরু। গুরু গোবিন্দ সিং ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধে সফল হননি বা তিনি স্বাধীন শিখ রাজ্য প্রতিষ্ঠিত করতে পারেননি, কিন্তু শিখদের সামরিক দলে বলীয়ান করে তাদের মধ্যে তিনি জাতীয়তাবোধের সঞ্চার করেন। তার মৃত্যুর পর শিখদের স্বাধীনতা সংগ্রাম বলদীপ্ত হয়ে ওঠে। মারাঠা শক্তির বিকাশ এবং পতন। মোগল সাম্রাজ্যের ভাঙনের ফলে মারাঠারা দুর্দমনীয় হয়ে ওঠে এবং উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারে প্রয়াসী হয়। এ সময় উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে মারাঠা আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এমনকি দিল্লির সম্রাটও তাদের হাতের পুতুলে পরিণত হন। মারাঠাদের এই কৃতিত্বের মূলে ছিল পেশোয়া বা মারাঠা রাজ্যের প্রধানমন্ত্রীদের প্রয়াস। 1680 খ্রিস্টাব্দে শিবাজীর মৃত্যুর পর তাঁর পুত্র শম্ভুজি মারাঠা সিংহাসনে বসেন। মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি নিহত হন এবং তার পুত্র সাহুকে বন্দী করা হয়। 1689 খ্রিস্টাব্দে শম্ভুজির পর তাঁর ভাই রাজারাম এবং রাজারামের পর তাঁর বিধবা স্ত্রী তারাবাই শিশুপুত্র তৃতীয় শিবাজীকে সিংহাসনে বসিয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখেন। ঔরঙ্গজেবের পক্ষে মারাঠাদের দমন করা সম্ভব হয়নি। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর
মারাঠাদের মধ্যে গৃহবিবাদ সৃষ্টির উদ্দেশ্যে শম্ভুজির বন্দিপুত্র সাহুকে মুক্তি দেয়া হয়। সাহু মানে দ্বিতীয় শিবাজি ও তৃতীয় শিবাজি যথাক্রমে সাতারা ও কোলাপুরে নিজ নিজ রাজধানী প্রতিষ্ঠিত করে। অবশেষে বালাজি বিশ্বনাথ নামে জনৈক কূটনীতিজ্ঞ ব্রাহ্মণের সহায়তায় সাহু তার প্রতিপক্ষকে পরাজিত করে মারাঠা সিংহাসন দখল করেন। বালাজি বিশ্বনাথ তার পেশোয়া বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এ সময় থেকে পেশোয়াই প্রকৃতপক্ষে মারাঠা রাজ্যের প্রধান শাসকে পরিণত হন এবং পেশোয়া পদ বংশানুক্রমিক হয়ে পড়ে। প্রকৃতপক্ষে অষ্টাদশ শতকে মারাঠাদের পুনরুত্থয়ের ইতিহাস হল পেশোয়া বংশের উত্থানের ইতিহাস। বালাজি বিশ্বনাথ কোঙ্কণের চিৎপাবন ব্রাহ্মণ বংশীয় সন্তান বালাজি বিশ্বনাথ 1713 খ্রিস্টাব্দে শাহু কর্তৃক পেশোয়া পদে নিযুক্ত হন। দক্ষ প্রশাসক ও সুচতুর কূটনীতিজ্ঞ বালাজি বিশ্বনাথ বিদ্রোহী মারাঠা দলপতিদের দমন করে অচিরেই মারাঠা রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত করেন। তার উদ্যোগে লোনাবেলার সন্ধি দ্বারা পশ্চিম উপকূলের শাসক ও মারাঠা নৌবাহিনীর প্রধান কানহজি আংড়ের সঙ্গে শাহুর মিত্রতা স্থাপিত হয়। কানহজি আংড়ে পূর্বে তারাবাইয়ের সমর্থনে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পেশোয়ার বন্ধুত্বপূর্ণ নীতির ফলে তিনি মিত্রে পরিণত হন। তিনি রাজস্ব বিভাগে নানা সংস্কার প্রবর্তন করে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটান এবং মহীশূর ও নিজামের বিরুদ্ধে মারাঠা রাষ্ট্রের শক্তি সংহত করেন। 1714 খ্রিস্টাব্দে তিনি মোগল সেনাপতি সৈয়দ হুসেন আলীর সঙ্গে এক সন্ধি করেন। এই সন্ধির শর্তানুসারে মোগল সম্রাট শিবাজি অধিকৃত রাজ্যের উপর তাঁর দাবি ত্যাগ করেন। দাক্ষিণাত্যের কিছু অঞ্চল যথা খানদেশ, গন্ডোয়ানা ও বেরার শাহুকে ছেড়ে দেয়া হয়। দাক্ষিণাত্যের মোগল অধিকৃত 6টি সুবা থেকে শাহু চৌথ ও সারদেশমুখী আদায়ের অধিকার পান এবং এর বিনিময়ে শাহু মোগল সম্রাটকে বার্ষিক 10 লক্ষ টাকা কর দিতে এবং হুসেন আলীকে 15,000 অশ্বারোহী সেনা দিয়ে সাহায্য করতে সম্মত হন। বলা বাহুল্য, এই সন্ধির ফলে দাক্ষিণাত্যের উপর থেকে মোগল অধিকার কার্যত বিলুপ্ত হয়। মারাঠা অধিপতি শাহুর মর্যাদা বৃদ্ধি পায় এবং তিনি মহারাষ্ট্রের আইনসম্মত শাসক হিসাবে স্বীকৃতি পান। এই সন্ধির শর্তানুসারে মোগল কর্তৃত্ব স্বীকার করে বালাজি বিশ্বনাথ শিবাজির স্বাধীনতার আদর্শকে বিসর্জন দিয়েছিলেন ঠিকই, তবুও একথা মানতে হবে যে মোগল কর্তৃত্বের স্বীকৃতি ছিল নামে মাত্র। নামে মাত্র মোগল কর্তৃত্ব স্বীকার করলেও মারাঠা ইতিহাসে এই সন্ধি ছিল একটি যুগান্তকারী ঘটনা এবং এর দ্বারা মারাঠারা যথেষ্ট শক্তি, মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী হয়। দাক্ষিণাত্যে চৌথ ও সারদেশমুখী আদায়ের অধিকার দিয়ে মারাঠাদের মোগল সাম্রাজ্যের প্রদেশগুলির রাজস্ব ব্যবস্থার অংশীদার করা হয় এবং এর ফলে রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রেও তারা মোগলদের সমান অংশীদার হিসেবে স্বীকৃতি পায়। স্যার রিচার্ড টেম্পল 1714 খ্রিস্টাব্দের এই সন্ধিকে মারাঠা সাম্রাজ্যের উত্থানের ম্যাগনা কার্টা বা সনদ বলে অভিহিত করেন। এই সন্ধির শর্তানুসারে বালাজি বিশ্বনাথ 15,000 সৈন্যসহ দিল্লিতে আসেন এবং এই সময় থেকেই মারাঠারা দিল্লির রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করে। মোগল দরবারের রাজনীতিতে তিনি সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সমর্থক ছিলেন। মারাঠাদের সাহায্যেই সৈয়দ ভ্রাতৃদ্বয় সম্রাট ফারুকশিয়ারকে সিংহাসনচ্যুত করে মুহাম্মদ শাহকে সিংহাসনে বসান। মুহাম্মদ শাহ 1714 খ্রিস্টাব্দে সৈয়দ হুসেন আলীর সঙ্গে বালাজি বিশ্বনাথের সম্পাদিত চুক্তিটি অনুমোদিত করেন। এইভাবে নিজ সমর্থন পুষ্ট ব্যক্তিকে দিল্লির সিংহাসনে স্থাপন এবং বাদশাহের মিত্র হিসাবে দিল্লির দরবারে মারাঠাদের উপস্থিতি তাদের রাজনৈতিক মর্যাদাকে বহুল পরিমাণে বৃদ্ধি করে। এর ফলে আগামী দিনের মারাঠা সাম্রাজ্যের ভিত্তি নির্মিত হয় এবং বালাজি বিশ্বনাথের আমলে মারাঠারা দুর্ধর্ষ শক্তিতে পরিণত হয়। প্রথম বাজিরাও 1720 খ্রিস্টাব্দে পেশোয়া বালাজি বিশ্বনাথের মৃত্যু হলে তার 19 বছর বয়স্ক পুত্র প্রথম বাজিরাও পেশোয়া পদ লাভ করেন।
বহুগুণের অধিকারী প্রথম বাজিরাও ছিলেন সমরকুশল সাহসী যোদ্ধা, দক্ষ প্রশাসক ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ। ক্রীড়া, অশ্বারোহণ ও সংস্কৃত শাস্ত্রে তার অসাধারণ দক্ষতা ছিল। ঐতিহাসিক গ্রান্ড ডাফ তাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলে অভিহিত করেন। তার সম্বন্ধে বলা হয় যে শিবাজির পরেই তিনি ছিলেন শ্রেষ্ঠ গেরিলা যুদ্ধ বিশারদ। তার আমলেই মারাঠারা সর্বপ্রথম সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। মোগল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর তিনি এক সর্বভারতীয় মারাঠা সাম্রাজ্য স্থাপনে প্রয়াসী হন। তিনি মনে করতেন যে মোগল সাম্রাজ্যের ধ্বংস অবশ্যম্ভাবী। তিনি শাহুকে বোঝাবার চেষ্টা করেন যে মৃতপ্রায় শুষ্ক বৃক্ষের কাণ্ডে আঘাত করলে বৃক্ষের শাখা প্রশাখাগুলি আপনা থেকেই খসে পড়বে। এভাবেই মারাঠা পতাকা কৃষ্ণা নদী থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে উড্ডীন হবে। বলা বাহুল্য, সকল মারাঠা নেতৃমণ্ডলী পেশোয়ার এই যুক্তি মানতে রাজি ছিলেন না। অনেকে উত্তর ভারতে অভিযান প্রেরণের পূর্বে দাক্ষিণাত্যে মারাঠা আধিপত্য বিস্তারের পক্ষপাতী ছিলেন। অনেকে আবার রাজ্য বিস্তারের পরিবর্তে মারাঠা রাজ্যকে শক্তিশালী ও সুসংহত করার কথা বলে। যাই হোক, শেষ পর্যন্ত মারাঠা অধিপতি শাহু তাকে সমর্থন জানান এবং তিনি একটি সর্বভারতীয় মারাঠা সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন। এই উদ্দেশ্য সাধনের জন্য হিন্দু রাজন্যবর্গের সাহায্য লাভের আশায় তিনি হিন্দু পাদশাহী বা মারাঠা নেতৃত্বে হিন্দু সাম্রাজ্য স্থাপনের আদর্শ ঘোষণা করেন। বিভিন্ন রাজপুত রাজা ও জমিদারেরা তাঁর প্রতি সমর্থন জানায়। প্রথমে তিনি দাক্ষিণাত্যে নিজামের বিরুদ্ধে অগ্রসর হন। পরাজিত নিজামের সঙ্গে এক গোপন চুক্তি দ্বারা স্থির হয় যে দাক্ষিণাত্যের মোগল সুবাগুলি থেকে চৌথ ও সরদেশমুখী আদায় করা ব্যতীত মারাঠারা সেখানে আর কোনো উপদ্রব করবে না। এর বিনিময়ে মারাঠাদের উত্তর ভারত অভিযানের সময় নিজাম নিরপেক্ষ থাকবেন। 1723 খ্রিস্টাব্দে তিনি মালব আক্রমণ করলে হিন্দু জমিদারগণ তাকে নানাভাবে সাহায্য করেন। এর অল্পকাল পরে সমৃদ্ধশালী গুজরাট রাজ্যে এক গৃহবিবাদের সুযোগে বাজিরাও অতি সহজেই সেখানে মারাঠা আধিপত্য প্রতিষ্ঠিত করেন। বুন্দেলখণ্ডের অধিপতি ছত্রসালের সঙ্গে মোগলদের সংঘর্ষ চলছিল। 1728 খ্রিস্টাব্দে বাজিরাও বুন্দেলখণ্ড আক্রমণ করে ছত্রসালের পক্ষে মোগলদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং মোগল শাসনকর্তা মোহাম্মদ শাহকে বিতাড়িত করেন। হিন্দু পাদশাহীর আদর্শে উদ্বুদ্ধ ছত্রসাল প্রকাশ্য দরবারে বাজিরাওকে সমর্থনা জানান। তাকে চৌথ দানে সম্মত হন এবং রাজ্যের একাংশ তাকে সমর্পণ করেন। অম্বররাজ দ্বিতীয় জয়সিংহের সঙ্গে তার প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। 1737 খ্রিস্টাব্দে তিনি দিল্লির উপকণ্ঠে হাজির হন। ভীত সম্রাট মোহাম্মদ শাহ মারাঠাদের হাত থেকে রক্ষা পাওয়ার আশায় দাক্ষিণাত্যে নিজাম উল মুলককে সংবাদ পাঠান। ভূপালের যুদ্ধে পরাজিত হয়ে নিজাম সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। সন্ধির শর্ত অনুসারে নিজাম যুদ্ধের ব্যয় বাবদ পেশোয়ারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন এবং নর্মদা থেকে চম্বল পর্যন্ত সমগ্র ভূভাগে পেশোয়ার কর্তৃত্ব স্বীকার করে নেন। এইভাবে উত্তর ভারতে প্রথম স্বাধীন মারাঠা রাজ্য প্রতিষ্ঠিত হয়। নিজামের পরাজয়ের পর মারাঠা সেনা দিল্লির কাছে যমুনার তীরে উপনীত হয়, কিন্তু পেশোয়ার নির্দেশে দিল্লিতে প্রবেশ করেন। এর পরের বছর বাজিরাও ভ্রাতা চিমনিজরি আপ্পারাওয়ের নেতৃত্বে মারাঠা সেনাবাহিনী পর্তুগিজদের পরাজিত করে ভারতের পশ্চিম উপকূলে সালসেট ও বেসিন দখল করে। এই সময় 1739 খ্রিস্টাব্দে পারস্যের অধিপতি নাদির শাহের ভারত আক্রমণের সংবাদ প্রচারিত হলে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার্থে তিনি প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলির সঙ্গে সন্ধি স্থাপন করে নাদির শাহের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে প্রয়াসী হন। বলা বাহুল্য, এর পূর্বেই 1740 খ্রিস্টাব্দে মাত্র 42 বছর বয়সে অকস্মাৎ এই অন্যতম শ্রেষ্ঠ মারাঠা রাজনীতিবিদের জীবনদীপ নির্বাপিত হয়। পেশোয়ারদের মধ্যে প্রথম বাজিরাও যে সর্বশ্রেষ্ঠ ছিলেন
সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। তিনি ছিলেন একজন সুদক্ষ সামরিক নেতা এবং সামরিক প্রতিভায় তাঁর স্থান ছিল শিবাজির পরে। তাকে যথার্থভাবে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা যায়। মাত্র 20 বছরের মধ্যে তিনি মারাঠা সাম্রাজ্যের কাঠামোতে একটি পরিবর্তন সাধনে সক্ষম হন এবং মারাঠা রাজ্যকে উত্তর ভারত পর্যন্ত প্রসারিত করে সাম্রাজ্যের রূপদান করেন। এ সত্ত্বেও একথা মানতে হবে যে তিনি মারাঠা সাম্রাজ্যের ভিত্তিভূমি সুদৃঢ় করতে পারেননি। তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যে কোনো শাসনগত বা ভাবগত ঐক্য ছিল না। বহু সম্প্রদায়ের দেশ ভারতবর্ষে তার হিন্দু পাদশাহীর আদর্শ ভ্রান্ত ছিল। মুসলিম সম্প্রদায় এতে আতঙ্কিত হয় এবং হিন্দুরা অচিরেই এই ভুয়ো আদর্শ ধরে ফেলে। তিনি উত্তর ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে দক্ষিণ ভারতকে অবহেলা করেন। চতুর নিজাম বা হায়দার আলী যখন দক্ষিণ ভারতে রাজ্য গঠনে তৎপর, তখন তার উত্তর ভারতে অভিযান পাঠানো যুক্তিযুক্ত হয়নি। তিনি নতুন নতুন বেশ কিছু রাজ্য জয় করেন, কিন্তু সেগুলিতে সুশাসন প্রবর্তিত হয়নি। বিজয়ী মারাঠা সর্দারদের একমাত্র লক্ষ্য ছিল রাজস্ব আদায়, সুশাসন নয়। মারাঠারাজ রাজারামের আমলে জায়গির প্রথার পুনঃপ্রবর্তন হলে কয়েকটি অর্ধস্বাধীন রাজবংশের উৎপত্তি হয়। এগুলো হল বেরারের ভোঁসলে, বরোদার গাইকোয়াড়, গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার এবং মালবের ধার নামক স্থানে পাবার বংশ। এই রাজ্যগুলির মধ্যে কোনো ঐক্য ছিল না। তারা সর্বদাই নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদে লিপ্ত থাকত এবং সময় সময় পেশোয়ার কর্তৃত্বকেও উপেক্ষা করত। বলা বাহুল্য, এই অর্ধস্বাধীন 5টি সামন্ত রাজ্য মারাঠা সাম্রাজ্যের ঐক্য ও সংহতির মূলে কুঠারাঘাত করে তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। বালাজি বাজিরাও। প্রথম বাজিরাওয়ের মৃত্যুর পর তাঁর পুত্র বালাজি বাজিরাও বা দ্বিতীয় বাজিরাও মাত্র 18 বছর বয়সে পেশোয়া পদ লাভ করেন। 1749 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে শাহু মারাঠা রাজ্যের সকল কর্তৃত্ব পেশোয়াকেই অর্পণ করে যান। বালাজি বাজিরাও ঘোরতর সাম্রাজ্যবাদী ছিলেন, কিন্তু পিতার মতো রণনিপুণ ও কূটকৌশলী ছিলেন না। তার আমলে মারাঠা সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে এবং তার আমলেই মারাঠা সাম্রাজ্যের চরম বিপর্যয় সংঘটিত হয়। 1. বালাজি বাজিরাও হিন্দু পাদশাহী নীতি ত্যাগ করে হিন্দু রাজাদের বিরুদ্ধেও যুদ্ধে অবতীর্ণ হন। এর ফলে বহু হিন্দু রাজ্য তাঁর বিরুদ্ধবাদী হয়ে পড়ে। 2. মারাঠি বাহিনীতে অহিন্দু ও বিদেশি সৈনিক গ্রহণ করে তিনি মারাঠা বাহিনীর জাতীয় সংহতি বিপন্ন করেন। 3. তার আমলে যুদ্ধের গেরিলা পদ্ধতিও পরিত্যক্ত হয়। বালাজি বাজিরাওয়ের আমলে মারাঠারা মহীশূরের কিছু অংশ ও কর্ণাটক দখল করে। 1760 খ্রিস্টাব্দে উদগিরের যুদ্ধে মারাঠা বাহিনী নিজামকে পরাজিত করে এবং নিজাম বিজাপুর ও দৌলতাবাদ ও আশিরগড় প্রভৃতি স্থান মারাঠাদের ছেড়ে দিতে বাধ্য হন। মারাঠা সেনাপতি রঘুজি ভোঁসলে বারংবার বাংলা আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত এক সন্ধির মাধ্যমে বাংলার নবাব আলীবর্দী খাঁ মারাঠাদের উড়িষ্যা ছেড়ে দিতে এবং তাদের বার্ষিক 12 লক্ষ টাকা যৌথ দেয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন। মারাঠা সেনাদল আফগানিস্তানের আমির আহমদ শাহ আবদালির প্রতিনিধি নাজিবউদ্দৌলাকে বিতাড়িত করে দিল্লি দখল করে। মুঘল সম্রাট তাদের হাতের পুতুলে পরিণত হন। অতঃপর মারাঠারা পাঞ্জাবের দিকে অগ্রসর হয় এবং লাহোর ও সিন্ধু নদীর তীরে দুর্ভেদ্য আটক দখল করে। পাঞ্জাবের একাংশ তখন আহমদ শাহ আবদালির অধীনস্থ ছিল। পাঞ্জাবের শাসনকর্তা আবদালির পুত্র তৈমুরকে পরাজিত করে রঘুনাথরাও পাঞ্জাব দখল করেন। এইভাবে সিন্ধু নদ থেকে দাক্ষিণাত্যের সীমান্ত পর্যন্ত মারাঠা অধিকার বিস্তৃত হয়। মারাঠারা পাঞ্জাব দখল করলে আহমদ শাহ আবদালি পুনরায় ভারত আক্রমণ করেন এবং পাঞ্জাব দখল করে দিল্লির দিকে অগ্রসর হন। পেশোয়ার জ্ঞাতিভ্রাতা সদাশিব রাও এবং জ্যেষ্ঠ পুত্র বিশ্বাস রাওয়ের নেতৃত্বে মারাঠা বাহিনী আবদালিকে বাধা দিতে অগ্রসর হয়।
মারাঠাদের শক্তি বিস্তারে আতঙ্কিত অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও রোহিলা সর্দার নাজির খাঁ আবদালির পক্ষে যোগ দেন। মারাঠা কর্তৃক উৎপীড়িত রাজপুত, জাট, এমনকি মারাঠা দলপতি রঘুজি ভোসলে নিরপেক্ষ থাকেন। 1761 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। সদাশিবরাও ও বিশ্বাসরাও ছাড়া 22 জন প্রথম শ্রেণীর সেনাপতি এবং 20,000 মারাঠা সৈন্য এই যুদ্ধে নিহত হয়। মারাঠাদের বহু ধনরত্ন, উট, হাতি ও ঘোড়া আহমদ শাহ আবদালি দখল করেন। পরাজয়ের সংবাদ পেয়ে পেশোয়া বালাজি বাজিরাও ভগ্ন হৃদয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পানিপথের তৃতীয় যুদ্ধের ফলাফল সম্পর্কে সব ঐতিহাসিক একমত নন। ঐতিহাসিক এলফিনস্টোনের মতে এই যুদ্ধে মারাঠাদের বিপর্যয় ছিল সর্বাত্মক। ডক্টর পার্সিভাল স্ফিয়ার বলেন যে পানিপথের যুদ্ধে মারাঠা জাতির পক্ষে কেবলমাত্র সামরিক পরাজয় ছিল না, মারাঠা জাতির স্বার্থের পক্ষে এই যুদ্ধ ছিল বিপর্যয়কর। জি.এস. সরদেশাই, রাজওয়াদে প্রমুখ মারাঠি ঐতিহাসিকগণ মনে করেন যে এই যুদ্ধকে মারাঠাদের জাতীয় বিপর্যয় বলা যায় না, কারণ আহমদ শাহ আবদালি যুদ্ধে জয়লাভ করলেও দিল্লির উপর তার নিয়ন্ত্রণ স্থাপিত হয়নি। পরবর্তী পেশোয়া প্রথম মাধবরাও তারই নেতৃত্বে মারাঠাদের লুপ্ত গৌরব বহুলাংশে পুনরুদ্ধার হয় এবং এই সময় মারাঠা শক্তি উত্তর ভারতে আবার দুর্বার হয়ে ওঠে। তারা বলেন যে এই যুদ্ধের কিছুকাল পরেই আবদালি মারাঠাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সন্ধি করতে বাধ্য হন। 1772 খ্রিস্টাব্দে মারাঠাদের সাহায্যেই মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম দিল্লিতে ক্ষমতায় বসেন এবং 1788 খ্রিস্টাব্দে মাহাদজি সিন্ধিয়া দিল্লি দখল করেন। 1803 খ্রিস্টাব্দে দিল্লিতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা হওয়ার পরেই মারাঠা আধিপত্যের অবসান ঘটে। জি.এস. সরদেশাইয়ের মতে পানিপথের প্রচুর লোক ক্ষয় ব্যতীত মারাঠাদের বিশেষ ক্ষতি হয়নি। তার মতে পানিপথের মারাঠা বিপর্যয় লোক ক্ষয়কারী প্রাকৃতিক বিপর্যয় অপেক্ষা বেশি কিছু নয়। তার মতে এই যুদ্ধে মারাঠাদের ভাগ্য নির্ধারিত হয়নি। ঐতিহাসিক গ্রান্ডাফের মতে পানিপথের যুদ্ধ অপেক্ষা মাধবরাওয়ের অকাল মৃত্যু মারাঠাদের পক্ষে অধিকতর ক্ষতিকর ছিল। ডক্টর যদুনাথ সরকারের মতে পানিপথের রণক্ষেত্রেই ভারতের ভাগ্য নির্ধারিত হয়। এই যুদ্ধে পরাজয়ের ফলে মারাঠাদের সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে বিলুপ্ত হয়। পেশোয়ার শক্তি ও মর্যাদা যথেষ্ট পরিমাণে হ্রাস পায় এবং মারাঠা সামরিক শক্তির দুর্বলতাও সকলের কাছে প্রকাশ হয়ে পড়ে। পরবর্তীকালে মারাঠা শক্তির পুনরুত্থান দেখা দেয় ঠিকই, কিন্তু পূর্বের সেই দুর্দমনীয় গতিবেগ অপেক্ষা তা অনেক নিষ্প্রভ ছিল। মারাঠাদের পতনের ফলে ইংরেজরা বাংলাদেশ ও দাক্ষিণাত্যে আধিপত্য স্থাপনের সুযোগ পায়। মহীশূরে হায়দার আলী শক্তিশালী হয়ে ওঠেন এবং শিখদের উত্থান সহজতর হয়। পানিপথের যুদ্ধের পর পুনরুত্থিত মারাঠা শক্তির পক্ষে ইংরেজদের দমন করা সম্ভব হয়। আগামী দিনে ইংরেজ শক্তি ভারতের ভাগ্য নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ডক্টর সরদেশাই বলেন যে পানিপথের যুদ্ধ পরোক্ষভাবে ভারতের প্রাধান্য স্থাপনের ইতিহাসে এক নতুন শক্তির আমদানি করে, তারা হল ইংরেজ। ডক্টর জগদীশ নারায়ণ সরকার বলেন যে পানিপথের তৃতীয় যুদ্ধ ভারত ইতিহাসের গতিকে যেভাবে প্রভাবিত করেছে তেমন আর কোনো কিছু করেনি। এই যুদ্ধ মোগল ও মারাঠা শক্তিকে সর্বশান্ত করে ভারতে ব্রিটিশ আধিপত্যের পথ প্রশস্ত করে। স্যার যদুনাথ সরকার বলেন যে পলাশীর যুদ্ধ যদি ভারতে ব্রিটিশ আধিপত্যের বীজ বপন করে থাকে তাহলে পানিপথের যুদ্ধ সেই বীজের পূর্ণতা প্রাপ্তি ও মাটিতে শিকড় গাড়ার সময় দেয়। এখানেই শেষ হল ভারতে কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।